ইন্ডাস্ট্রি যখন নতুন নতুন একদম চিনছো একেবারে নতুনভাবে, কোনো অসুবিধা হয়নি? মানে তোমার ওই অনেক কাজেরই এসছে যেখানে আমি না হয় অন্য কেউ ফাইনালি তাকে চুজ করা হয়েছে। মানে পরিবারের কতটা সমর্থন ছিল সবটা নিয়ে? পারিবারিক সূত্রে আলাপ হয় ওনার সাথে, তারপর আলাপ পরিচয়, খুব বেশি দিনের আলাপ পরিচয় বলবো না, খুব তাড়াতাড়ি আর কি বিয়ে হয়ে যায়। দীর্ঘদিনের দাম্পত্য তাহলে? অনেক দিনের দাম্পত্য, অনেক বছর হয়ে গেছে। কেমন কাটছে? নিজের আর অন্যের বাচ্চা মানুষ করলাম, আমার সত্যি মনে হয়নি যে আলাদা করে আমার নিজের আরেকটা সন্তান থাকা দরকার, বা আলাদা করে নিজের একটা কেউ থাকবে, ওইটার অনুভূতিটাই নেই আমার মধ্যে। সবাই প্রশ্ন করেছে কেন নয়, কেন নয়, কেন নয়, কেন চাইল্ডলেস থাকবে, কেন এই থাকবে, মানে আমি হচ্ছে না, পারছো না। টেলিভিশনের দর্শকদের কাছে আমার মনে হয় না তাকে খুব একটা পরিচয় দিতে হয়, কারণ তাকে প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখছেন, একেবারে আপনাদের ঘরে পৌঁছে যাওয়ার মতো। আমার সঙ্গে অনন্যাদি রয়েছেন। অনন্যাদি, তোমার সিটি সিনেমায় স্বাগত। আর প্রথমে একটু বলো যে অনেকটা সময় কাটিয়ে ফেলেছো এই জার্নিতে, তো একটু শুরু থেকেই আজকে শুনবো তোমার গল্পটা। তার আগে বলো যে এই যে ব্যস্ত শিডিউল, একটু সময় পেলে কি করা হয়? একটু সময় পেলে আমার বাড়িতে আমার 4 জন ছানা রয়েছেন, 4 পেয়ে ছানা, তাদের সাথে সময় কাটানো, তাদের একটু যত্নার্থী করার প্রচেষ্টা, কারণ অধিকাংশ দিন বাড়িতে থাকি না, সকাল 8টা থেকে রাত 10টা বাড়ির বাইরে, খুব মিস করে, তাই ওর সঙ্গে একটু সময় কাটানো। আমার সিনেমা দেখতে ভীষণ ভালো লাগে, মানে হলে বেশি ভালো লাগে, সব ছবি তো হলে আসে না, সুতরাং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, যেটা নতুন সুযোগ থাকে অনেকটা সময়, সিরিজটা দেখাটা একটু সময় সাপেক্ষ, কিন্তু চেষ্টা করি যখন দুদিন একটু অফ পেলাম একটু রাত জেগে দেখতে আমার খুব ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে আমার একটু লেট রাইজার ছিল, মানে দেরি করে একটু ঘুম থেকে ওঠা, স্কুল ছাড়া, আর রাত জেগে পড়াশোনা, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়টা একটা যে পড়ার প্রেশারটা, সবাই হয়তো ভোরবেলা উঠে অঙ্ক করতে বসছে, আমি মাঝরাতে অঙ্ক করতাম, যেটা তো এই রাত জেগে পছন্দের কাজগুলো করতে ভালো লাগে। আর আর ভালো লাগা বলতে একটু ফ্ল্যাট বাড়িতে যা হয়, একটু গাছ টাছ লাগানো, একটু ছোট করে বাগান করা নিজেদের মতো, এক্সটেন্ডেড জানলা, একটু বারান্দা, তার মধ্যে আবার বাড়িতে আমার ছানারা আছেন, তাদের রেঞ্জের বাইরে একটু উঁচুতে সেটা করা। গল্পের বইয়ের থেকে বেশি অডিও ভিজুয়াল ভাল লাগে, বা বই পড়া, যে মানে ওই পিডিএফ ডাউনলোড করে পড়া, ওটা বেটার লাগে। তাছাড়া কাজের ব্রেক, মানে একটা সিরিয়াল শেষ হয়েছে, বা পুজোর ছুটি, বেড়াতে যাওয়া, এইটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কাজ। একটু বলো, আমি যেটা শুরুতেই শুনছিলাম 13টা বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, তো এই যে দেখতে দেখতে 13 বছর কেটে যাওয়া, কিভাবে শুরু হয় তোমার জার্নিটা? বড়ই অদ্ভুত ভাবে, মানে অ্যাকচুয়ালি তখন প্রথমে চাকরি করছিলাম, যখন মানে কোনোদিনও ভাবিনি অভিনয় করব। ছোট থেকে আমি নাচ শিখতাম, নাচতাম, মানে ভরতনাট্যম শিখতাম, তারপরে কন্টেম্পোরারি, ক্রিয়েটিভ। আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কল্যাণীতে। কল্যাণী শহরটা, আমি জানি না জানো কি না, কালচারালি খুবই একটা এনলাইটেন অ্যাক্টিভ জায়গা, মানে নাচের স্কুল, গানের স্কুল, ড্রয়িং স্কুল, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র, ছোট ছোট ক্লাব, স্কুল, কলেজ, যে কোনো প্রতিষ্ঠানে একটা কালচারাল উইং থাকতো। স্কুলে নাচের প্রোগ্রাম, মণিমেলা করতাম, আগে সব পিছির আসর ছিল, তারপরে স্কাউট থাকতো। তো আমার বাড়ির সামনে একটা বড় পার্ক আছে, মানে এখনো আমাদের বাড়িটা ছিল বলছি, মানে আছেই বললাম, কারণ গত বছর ওই বাড়িটা ভেঙে আমরা মানে একটা বিল্ডিং করতে গিয়েছি, কারণ আমার মা এখনো ওখানে থাকেন কল্যাণীতে। মা, আমাদের বাড়িটা ন্যাচারালি মায়ের 80 বছর বয়স হয়ে গেছে, বাড়িটার মেনটেন করা প্রবলেম হচ্ছিল ওনার পক্ষে, প্লাস বাড়ি যা হয়, বাড়িতে তো ক্রমশ ক্ষয় হতে থাকে, তো সেটাতে এবার একটা ফ্ল্যাট বাড়ি তৈরি হবে। তো যাই হোক, ছোটবেলা থেকে বাড়ির সামনে খোলা মাঠ, গেট থেকে বেরিয়ে রাস্তাটা দৌড়ে ক্রস করে মাঠে খেলতে যাওয়া, স্কুল থেকে ফিরে 2-2:30 স্কুল থেকে ফিরতাম, কোনো মতে স্নান খাওয়া দাওয়া করে 4টের সময় মাঠে বেরিয়ে যাওয়া।
তো ছোটবেলা থেকে নাচ, নাটক, গান এসব নিয়ে থাকতে থাকতে ইচ্ছে তো ছিল যে নাচটাই প্রফেশন হবে, কিন্তু পড়াশুনো যা হয়, পড়াশোনার একটা চাপ আসে, তারপরে ওটা একটু ব্যাকফুটে চলে গেল। প্র্যাকটিস ছিল, তারপরে কলকাতায় আসা, পড়া, চাকরি করতে করতে বিয়ে হলো। কলকাতাতেই থাকতাম, বিয়ের পরেও চাকরি করেছি 2 বছর মতো। তারপরে ভাল লাগছিল না চাকরিটা করতে, কি করব ভাবলাম কি নাচটা আবার নতুন করে শুরু করি। আবার ভাবলাম, আমি গেছি মমতা শঙ্কর ব্যালে ট্রুপে গেছি কথা বলতে, নাচ শিখবো, নাচটাকেই প্রফেশন হিসেবে ভাবো। তো করতে করতে একজন বন্ধুর মাধ্যমে আর কি এরকম আমাকে হঠাৎ করে একদিন বললেন যে এরকম অডিশন দিবি, তুই তো ছোটবেলা থেকে নাচিস, এবং কিসের অডিশন? অ্যাক্টিং এর, মানে একটা অ্যাডের অডিশন। অ্যাডভার্টাইজমেন্ট কিরকম হয় কিছুই জানি না, মানে আমি কোনোদিনও ক্যামেরা ফেস করিনি। ক্যামেরা কোন বছর, মানে বয়স কত তখন তোমার? তখন কত হবে এক্স্যাক্টলি মনে নেই, এটা হচ্ছে 2012-13 কথা বলছি। আচ্ছা, 12-13। তো আমি বললাম অডিশন কি? বলছে চল আমি নিয়ে যাবো, আমি যাচ্ছি। তো ও থিয়েটার করতো, থিয়েটার, তুই তো থিয়েটার করেছিস, আমাকে বলছে। হ্যাঁ করেছি। আমি বলছি চল। সেই অ্যাডের অডিশন দিতে গেলাম, অডিশনে সিলেক্ট হয়ে গেলাম। প্রথম ক্যামেরার সামনে মুখ হচ্ছে ইমামি হেলথি অ্যান্ড টেস্টি মাস্টার্ড অয়েল। তারপরে প্রচুর আর্টিস্ট, সেখানে প্রচুর আর্টিস্ট, মানে যারা চেনা মুখ, টিভিতে দেখি, সিনেমাতেও দেখি কয়েকজন সিনিয়র অভিনেত্রী যারা আছেন। তো সেরকম কাজ করলাম, কাজটা ভালো লাগলো। তারপরে আবার অডিশন, পরপর অ্যাডের কাজ করেছি। বম্বেতেও একটা অ্যাডের কাজ করতে গেছিলাম। এরকম করে আবার কলকাতায় ফিরে এসে, তখন একটা ছিল হোর্ডিং এর শুট, খুব বিখ্যাত ছিল, জুয়েলারি হোর্ডিং, ব্যাক ইন 2013-14, লাইন দিয়ে। তারপরে এমপি জুয়েলার্স এর একটা বড় হোর্ডিং এর অ্যাড এলো। বহুদিন অবধি ওই হোর্ডিংটা কলকাতা শহর এবং শিলিগুড়ি অঞ্চলে ছিল। মনে আছে কিনা জানি না, এমপি জুয়েলার্সে এরকম একজন একটা বরফের গোলা খাচ্ছেন, বাইপাসের উপর বরফের গোলা, ওটা আমি। খুব ইউনিক ছিল, এবং ওটা টানা 2 বছর হোর্ডিং ছিল। আমার তখন খুব ভালো লাগতো। এবার পরপর অডিশন দিচ্ছি, করতে প্রথম যেটা কাজ, মানে এই হয় না, মানে ইন্ডাস্ট্রিটা তো অদ্ভুত, মানে অডিশন ভালো লেগেছে, খোঁজ করেছে, কোন কাস্টিং এজেন্সি দিয়ে হয়েছে, সেখান থেকে আমার কাছে উইন্ডোজ থেকে একটা ফোন এলো। উইন্ডোজ থেকে ফোন এসছে, তখন পোস্ত হবে। তো উইন্ডোজের অফিসে গেলাম। উইন্ডোজের অফিসে কথা হলো, শিবপ্রসাদ দা, নন্দিতা দিয়ে আমার অডিশন নিলেন। অডিশনে ছোট্ট একটা চরিত্র, সেখানে অভিনয় করলাম। আমার শর্টই ছিল যিশুদা আর মিমির সাথে। যিশুদা মিমি দুজনেই বলল যে কোনোদিন দেখিনি, কিন্তু তুমি অভিনয় করো কি? আমি বললাম যে না, মানে আমি বলতে পারছি না যে মানে আমি অভিনয় কি করতে চাও, আমাকে জিজ্ঞাসা করছে যিশুদা। মিমিও বলছে যে ইউ মাস্ট অ্যাক্ট। তখন আমি বললাম যে না, মানে আমি বুঝতে পারছি না কি, সবে শুরু, মানে আমি আদৌ করতে চাই কিনা। তারপরে তো চলে এসেছি। হঠাৎ করে উইন্ডোজ থেকে ফোন করে, আমার মনে আছে, অরিত্র উইন্ডোজে, যে তোমার ফোন নাম্বারটা যিশুদাদের যে হাউসটা আছে ওখান থেকে চাইছে, ওর সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম কিসের জন্য কথা বলবে? বলছে না, তুমি কি ছবি করবে? তুমি তো বলেছো ছবি করতে চাও, ওদের বোধহয় একটা সিরিয়াল। আমার সিরিয়াল মানে কিভাবে করব, মানে আমি তো বুঝতে পারছি না কি করতে হবে। তোমার সাথে একটু কথা বলো, তুমি দেখো। কথা বললো। যিশুদাই ফোন করেছিলেন যে আমি নিরঞ্জনাকে তোমার কথা বলেছি, তুমি একটু অডিশন দেবে। হ্যাঁ, তখন অডিশন বিষয়টা আমার একটু গ্রিপে এসছে, অডিশনটা কিরকম হয়, খায় না মাথায় দেয়। ঠিক আছে দেবো। তো অডিশন দিলাম, নিরঞ্জনা দিয়ে অডিশন নিয়ে খুব ভালো লেগেছে। তুমি কতদিন? আমি এখনো কিছু জানি না, মানে আমি জাস্ট অ্যাজ আ মডেল অ্যাডভার্টাইজমেন্ট করছি, হোর্ডিং শুট করছি, তারপর স্টিল শুটও করছি। তখন শাড়ি, গয়না, না যেরকম হয়। অনলাইনটা তখনও সবে আসছে অনলাইন, ওই সময়টা তো অনলাইন শুট তখনও করি না। আর আমার যেটা ছিল যে ভীষণ ফিটনেস ফ্রিক ছিলাম, তখন প্রচন্ড রোগা ছিলাম। তো ন্যাচারালি মডেলিং এ ওই বিষয়, এখনকার চেহারার সাথে তখনকার চেহারা হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। তো যাই হোক, প্রথম সিরিয়াল করতে যাওয়া, তারপরে অ্যাকচুয়ালি ভগবানের আশীর্বাদ আমাকে আর ফিরে তাকাতে হয়নি। একদম।
এই যে জার্নি চলছে, তুমি বললে যে একটা ছোট চরিত্র থেকে শুরু করে আস্তে 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 চরিত্র যখন মেয়াদ বাড়ছে এবং লেন্থও বাড়ছে সবটাই, তখন তো নিজের মধ্যে একটা তৈরি হয়েই গেছো যে অভিনেত্রী হওয়ার যে সত্তা, সেটা তো একটা তো আত্মবিশ্বাস তৈরি হয় যে মানে আমাকে পরপর কাজ দেওয়া হচ্ছে, যেমনই হোক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে অনেক কাজেরই এসছে যেখানে আমি না হয় অন্য কেউ ফাইনালি তাকে চুজ করা হয়েছে, তখন মনে হয়েছে নিশ্চয়ই আমার মধ্যে কিছু ঘাটতি আছে। আবার এটা অস্বীকার করবো না যে কখনো এটা মনে হয়নি না আমি বোধহয় বেশি যোগ্য ছিলাম এটার জন্য, আমি হয়তো আরেকটু বেটার করতাম বা আমি একটু অন্যরকম ভাবে করতাম, সেটা নিশ্চয়ই মনে হয়। অভিনেতাদের সবসময় এটা মনে হয় যে এটা আমার হলে বোধহয় আমি একটু অন্যরকম করতাম, এটা আমাদের সব সময় মনে হয়, আমি এতটুকু অস্বীকার করবো না। তো হ্যাঁ, তবে আমি এটা বলতে পারবো না যে ইন্ডাস্ট্রি আমায় কাজ দেয়নি। হ্যাঁ, ছবি করিনি কারণ সিরিয়ালের এনগেজমেন্টের সাথে না ছবির অ্যাভেলেবিলিটির একটা সমস্যা তৈরি হয়, এবং অনেক ক্ষেত্রেই আমাকে অনেকে বলেছেন তোমাকে তো পাওয়া যাবে না, তোমাকে যে কাস্ট করব তোমাকে তো পাওয়া যাবে না। এবার আমি ব্যাক টু ব্যাক সিরিয়াল করছি, মানে আমি না ওরকম ভাবে কখনো ওই ব্রেকটা নিইনি যে এখন 6 মাস আমি কোনো সিরিয়াল করব না, আমি ছবির কাজের চেষ্টা করব বা ওয়েব সিরিজ করব, বেছে বেছে কাজ করব। আমি না সত্যি এরকম কিছু ভাবিনি, আমি ওভাবে কিছু মানে ওরকম কোনো স্ট্রিক্ট আইডিয়া নিয়ে আমি কাজটা শুরুই করিনি। আর যেটা বলবো যে মানে অভিনয়টা যখন প্রথম ওই প্রস্তুতে কাজ করার পর যখন সিরিয়ালটা আসবে করছে, মানে তার মাঝখানেও আমি যেটা করি, একটা শর্ট ফিল্ম করেছিলাম অভিরূপ বাসুর, একটা ডকিউ শর্ট মতো করেছিলাম। অভিরূপ খুব সিলেক্টিভ কাজ করে, আমি জানি কিনা তুমি জানো কিনা জানো না। তো সেখানে কাজ করতে গেলাম, অনিন্দ সাই বলে আছেন, অনিন্দর সাথে তখন আমি একেবারে আনকোড়া। তোরা দুজনেই আমাকে বলেছিল যে তুই কিন্তু চাইলে হবে, তুই অ্যাক্টিং কোচিং নে। বললাম হ্যাঁ, মানে শিখতে হবে। বললাম হ্যাঁ শিখবো, কার কাছে শিখবো? তো তখন ওরাই কিন্তু আমার ফার্স্ট বেনিদির কথা বলে। আচ্ছা, আমি প্রথম ব্যাচ থেকে বেনিদি, মানে বেনিদির 2016 থেকে স্টার্ট করে, মানে তার আগে বেনিদি পার্সোনালি করতো, প্রজেক্ট ওয়াইজ কাজ করেছে, এবার নিজেদের ক্লাস অ্যাক্ট বলে যেটা শুরু করেছে বেনিদি 2016 থেকে শুরু করেছে। এখনো মনে আছে 13ই জুলাই প্রথম সেশন স্টার্ট হয় অফিসিয়ালি। আমরা তখন রননে ক্লাসরুম ছিল আমাদের, রনন তোমার মতিলাল ওই দিকটাতে, টালিগঞ্জের দিকে। তো সেখানে অ্যাকচুয়ালি প্রথম ক্লাস শুরু হয় বেনিদির কাছে, সেই 2016 থেকে অ্যাক্টিং কোচিং নেওয়া। প্রজেক্টের মাঝখানে পরপর আজ এত বছর, এখন আর সময় কুলোয় না, তখন প্রজেক্টের মাঝখানে ফাঁক থাকলেই বেনিদি ক্লাসে যাওয়া, বেনিদি ক্লাসে শেখা, যেটা কোনো শেষ নেই। গ্রুমিংটা আমি প্যারালালি করেছি, আমি মনে করি আমি যেহেতু ছোটবেলা থেকে নাচ শিখেছি, নাচের প্রোগ্রামস করতাম, মানে কল শোজও করতাম, তো আমার মনে হয় যে শিখে কাজে আসার একটা আলাদা মজা আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে যখন একটা পর একটা কাজ করছো, মানে তুমি যেটা বলছো যে একেবারেই ইন্ডাস্ট্রিতে আসবো, অভিনয় করবো, এটা তো তোমার প্ল্যানিং ছিল না, একেবারেই হঠাৎ করে হয়ে যাওয়া। মানে পরিবারের কতটা সমর্থন ছিল সবটা নিয়ে? পরিবারের সমর্থন বলতে, পরিবারে আমাকে কেউ কোনোদিনই সেরকম কোনো কিছুতে বাধা দেয়নি। মানে আমার বাড়ির ফ্যামিলি স্ট্রাকচারটা, আমার বাবা ভীষণ ওপেন মাইন্ডেড ছিলেন। হ্যাঁ, বাবার একটা কথা ছিল, আমি যখন নাচটাকে প্রফেশন করতে চেয়েছিলাম, বাবা আমাকে পরিষ্কার বলেছিল যে ওই সময় দাঁড়িয়ে যে দেখো যে এটা করতে গেলে কিন্তু অনেকটা ডেডিকেশনের প্রয়োজন, ততটা সাপোর্ট ফ্যামিলির থেকে দেওয়া পসিবল আমার পক্ষে হয়তো নাও হতে পারে। পড়াশোনাটা আগে করে নাও, তারপরে তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। তাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, মাস্টার্স কমপ্লিট করা, বাবার ইচ্ছেতে MBA পড়তে যাওয়া। যদিও MBA পড়ে যে চাকরি শুরু করেছিলাম সেটা যে আমার ভীষণ ভালো লাগতো তা নয়, কিন্তু ওটা করেছি, চাকরি করেছি, কিন্তু সেটা ভালোবেসে করিনি, তাই চাকরি ছেড়ে দিয়েছি বারবারই। তো চাকরি করেছো? আমি চাকরি করছি কিন্তু মাস্টার্স করতে করতে প্যারালালি, মানে খুব সাধারণ চাকরি করেছি। আমি অ্যাজ এ রিসেপশনিস্ট কাজ শুরু করেছি স্টুডেন্ট হিসেবে, ইভিনিং এ মাস্টার্স করেছি, MBA, সকালবেলায় চাকরি করেছি, কোনো প্রয়োজনে নয়, জাস্ট নিজের তাগিদে। আমার খালি মনে হতো, বাবা আমাকে সবসময় বলতেন ছোটবেলা থেকে, মেয়েদের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা খুব দরকার, উপার্জনটা প্রয়োজনে, সংসারের প্রয়োজনে করবে না নিজের তাগিদে করবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, ব্যক্তিগত। তাই অস্বীকার করবো না যে আমি মোটামুটি একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করেছি, মানে বাড়ি
আর্থিক অবস্থার কথা বলছি, সেটা ভগবানের আশীর্বাদ, সেরকম পরিবারেই জন্মেছিলাম। কিন্তু এটা অনেকেই বলেছে যে আমার ফ্যামিলিরই বাকি ভাই বোনেরা বলছে তুই চাকরি কেন করছিস বলতো, আমার ভালো লাগছে, মানে এই যে আমি একটা অ্যামাউন্ট উপার্জন করছি নিজের, আর এটা তো না, ওটা মানে ছোটবেলা থেকে স্বাবলম্বী থাকার একটা মানে কখনোই আমি ইনকনফিডেন্ট ফিল করি না ওই জন্য। আমার যখন কাজ থাকেও নি, বসে থেকেছি, তখনও আমার হ্যাঁ একটু মনে হচ্ছে কবে কাজ করতে যাবো, বিকজ বোর্ডাম থেকে মনে হয়েছে কাজ করার প্ল্যাটফর্মটাকে না পাওয়ার একটা অভাবের জায়গা, মানে শিল্পীর অভাবের জায়গা থেকে বলছি, ভেতরের যে কাজটা করতে পারছি না, মানে মনে হচ্ছে যেন আমার যে শিল্পী সত্তাটা সেটা নার্চার্ড হচ্ছে না, তো সেই জায়গা থেকে মনে হয়েছে। কিন্তু কখনোই মনে হয় না যে আমি কাজ পাবো না, আমার আজও মনে হয় না, আমার আজও সেটা মনে হয় না। অনেক কিছু পরিবর্তন আমাদের ইন্ডাস্ট্রিতে হয়, কিন্তু আমার সেটা কখনোই আমাকে ইনসিকিউর করেনি যে আমি কাজ পাবো না। আমার সবসময় মনে হয়েছে আমি যদি কাজটা জানি, আমি যদি কাজটা শিখে নিতে পারি, ভালো জিনিসটা দিতে পারি, যে আমার কাছ থেকে কাজটা চাইছে, তাহলে কাজ সবসময় থাকবে। একটু কম বেশি হতে পারে, একটু কম ভালো, একটু কম খারাপ হতে পারে, কিন্তু কাজ থাকে। একদম অনন্যাদি, আমরা বাকি আড্ডাটা একটু খেতে খেতে, তো ওরা নিয়ে এসছে, চলে এসো। এই যে অনেকগুলো বছর হয়ে গেল, তুমি যেটা বলছিলে যে ইন্ডাস্ট্রিতে তো অনেক রকম পরিবর্তন এসছে, তোমার চোখে কতটা লক্ষণীয়? আমি সত্যি কথা বলবো, আমি যখন কাজ শুরু করি তখন দিনরাত কাজ হতো। প্রথম এসে পড়েছি যখন, এত মানকোড়া নতুন, ঘুম নেই, মানে ঘুম নেইটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইসিস ছিল আমার জীবনে। কারণ মোর 4:30টায় প্যাক আপ হয়েছে, আবার সকাল 8:30টায় কল দিয়েছে, না ঘুমিয়ে বাড়ি পৌঁছেছি, NT1 স্টুডিও থেকে বাড়ি পৌঁছেছি, গড়িয়ার বাড়িতে পৌঁছেছি, কোনো রকমে ফ্রেশ হয়েছি, একটু কিছু খেয়েছি, তাকাতে পারছি না, আবার পৌঁছতে হয়েছে। আর ওই সময় তো ওই উবার টুবার তখনও আসেনি, প্রোডাকশনের গাড়িতে যেতাম, আর মাঝরাতে বাড়ি ফেরা, অন্ধকারে ভয়ও লাগতো। আর তখন তো প্রোডাকশনের গাড়িতে ফিরতাম, সবার শেষে, যেহেতু আমি নতুন, সবার শেষে আমাকে ড্রপ করতে আসতো। তো সেই সবগুলো একটু, তারপর আস্তে আস্তে উবার অ্যাভেল করা শুরু করলাম, একটু হাতে টাকা পয়সা এলো, তো সেটা নিজের একটা এবিলিটি তৈরি হলো। আমি দেখলাম না, যাতায়াতটা আমি নিজের কন্ট্রোলে রাখবো, তাহলে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারবো। তারপরে তো নিয়ম এসে গেল যে ওই 14 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, তাতে একটা তো আমি খুবই থ্যাঙ্কফুল যে বিশ্রামের সময় বিশ্রাম না নিলে মানুষ কাজ করবে কি করে, রিস্টার্ট হবে না। আর সবচেয়ে বড় কথা আমার এটাই বুঝতে পারেন, আমাদের তো এই মুখ আর এই শরীরটাই হচ্ছে আমাদের মানে কি বলবো, একজন তবলাবাদক বা একজন গায়কের যেমন, তবলাবাদকের যেমন হাতের ওই প্র্যাকটিস, হাতেরও তো বিশ্রাম লাগবে বাজাতে গেলে, গায়কের গলাকে বিশ্রাম দিতে লাগে, তো অ্যাক্টরকে তো এই শরীরটাকে বিশ্রাম দিতে হবে, নাহলে কি করে ডায়ালগ বলবে, কি করে চরিত্র ফুটিয়ে তুলবে, মানে মানুষ তখন আধা ঘুমন্ত অবস্থায় পাঠ করতো আমি দেখেছি, এবং অসুস্থ হচ্ছে একের পর এক, কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তো এখন আমার মনে হয় একটু বেটার কন্ডিশনে আছি আমরা, অনেক হেলদি। আচ্ছা, কল্যাণী থেকে যখন কলকাতায়, তুমি কি কলকাতা থাকতে? তো আমি যখন পড়তে আসি, মাস্টার্স করতে আসি, তখন প্রথমে আমি আমার জেঠুর বাড়িতে যাদবপুরে থাকতে শুরু করি, তারপরে আবার ওই বললাম স্বাবলম্বী হওয়ার ভূত, বাবার মতের অমত, মানে বাবার অমতেই একটু পেইং গেস্ট থাকতে শুরু করি সন্তোষপুরে, একটা পিজিতে থাকতাম। সেখানে আরো অনেক বন্ধু বান্ধব হলো, বান্ধবী হলো আর কি, তারাও সবাই চাকরি করছে, কেউ পড়ছে। তো ওই খুব কম বয়সে ওই যে বাইরের জগতের সাথে একটা ইন্টারাকশন, এবার কর্মক্ষেত্রে গেছি, একদমই ছোট একটা জায়গা থেকে এসেছি, কল্যাণী ভীষণই সিকিউর এনভায়রনমেন্ট, মানে ছোটবেলা বড় হওয়াটা কিন্তু সিকিউর একটা শহর, সেই শহরে পরিচিত লোকজন, স্কুলের টিচাররাও আমার বাবা মার পরিচিত, কলেজের প্রফেসররাও আমার বাবা মার পরিচিত, নাচের টিচারও আমার বাবা মার পরিচিত, ড্রয়িং এর টিচারও বাবা মার পরিচিত, দিদি আমার থেকে বয়সে অনেকটাই বড়, দিদির বন্ধুরা তারা আমার মানে কি বলবো, গাইড বলো, প্রোটেক্টর বলো রাস্তায় ঘাটে, মানে কখনো স্কুল থেকে একটু গল্প করে বন্ধুদের সাথে সাইকেল, আচ্ছা সাইকেলটা খুব ইম্পর্টেন্ট ছিল জীবনে আমাদের, কল্যাণীতে সবাই স্কুল কলেজ করেছি সাইকেল করে। আচ্ছা, শহরটা এত সুন্দর করে সারা, তখন তো ট্রাফিকও ছিল না, এখন কল্যাণী নিজেই চিনতে পারি না, তখন আমরা সাইকেল করে কোচিং এ যেতাম, সাইকেলে করে আমরা স্কুল যেতাম, পরে ইউনিভার্সিটিও সাইকেল করে, তারপর আস্তে আস্তে মোপেড আসা শুরু হয়, তারপরে স্কুটি এলো ফার্স্ট। তো যাই হোক, আমি স্কুটিটা কেনা হয়নি, তার আগে কলকাতায় চলে এসেছি। আমার যে বান্ধবীরা কল্যাণীতেই মাস্টার্স কমপ্লিট করেছে, বন্ধু বান্ধবরা, তারা সবাই ততদিনে স্কুটি কিনে ফেলেছে সাইকেল ছেড়ে। তো
এইটা আর কি ছোটবেলা। প্রথম প্রথম যখন ইন্ডাস্ট্রিতে শুরু করছো এবং তুমি যেটা বললে যে কলকাতায় থাকাটাও একটা তোমার নতুন একটা অভিজ্ঞতার মতো, হ্যাঁ মানে আত্মীয়ের বাড়িতে থাকতেই পারতাম। আমার মাসির বাড়ি কসবাতে ছিল, জেঠুর বাড়ি যাদবপুরে। তো দুটো বাড়িতে আমি যেতাম, কোথাও অসুবিধা হলে, শরীর খারাপ হলে বা মন খারাপ হলে বাড়ির জন্য যেতাম। উইকেন্ডে তো কল্যাণী মা বাবার কাছে যেতাম। আর ওটা মাঝে মাঝে যেতাম, কিন্তু ওই একটু আলাদা থাকবো, একটু নিজের মতো করে বুঝবো, সেটা অবশ্যই। আমাকে খুব কম সময় ওই 2 বছর পেঙ্গেস থাকা একা অনেক কিছু শিখেছি, অনেক কিছু অনেক কম সময়। তাই জন্য পরবর্তী সময় মানে কাজ যখন শুরু করি তখন অ্যাডজাস্ট করতে কোনো অসুবিধা হয়নি জগতের সাথে আর কি। কি শিখলে? শিখলাম এটাই যে ধৈর্য, ডেডিকেশন আর অনেস্টি দিয়ে কাজ করা। আর যদি যে কাজটা করতে এসেছি সেটা 100% দেওয়ার একটা এবিলিটি তৈরি করা যায়, ক্ষমতাটা তৈরি করা যায়, তাহলে কেউ কাউকে আটকাতে পারবে না। একদম ইন্ডাস্ট্রি যখন নতুন নতুন একদম চিনছো একেবারে নতুন ভাবে, তখন কোনো অসুবিধা হয়নি? মানে তোমার ওই স্ট্রাগল না বলেও আমি যদি বলি যে একটা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, নিজস্ব প্রত্যেকটা শিল্পীর নিজস্ব একটা লড়াই থাকে, সেই লড়াইটা কিরকম ছিল? লড়াইটা কিরকম ছিল? অভিনয়টা কারণ ভালো করে পারছিলাম না প্রথম দিকে, তো একটু তো শুনতেই হয়েছে লোকের কাছে, ফ্লোরেও শুনতে হয়েছে, কথা শুনতে হয়েছে, হচ্ছে না, পারছো না। আমি তো বুঝতেই পারছি না কেন পারছি না। তো যেটা পরবর্তী সময় বললাম না, বেনিদি হাত ধরে প্র্যাকটিক্যালি শিখিয়েছে গন্ডগোলটা কোথায় এবং গন্ডগোলটা কিভাবে ওভারকাম করবে। তারপরে যত গন্ডগোলই বুঝেছি, আগে অন্য কেউ বোঝার আগে আমার গন্ডগোল আমি নিজেই বুঝতে পেরেছি, তো নিজেই রেকটিফাই করেছি। তাই জন্যই বললাম যে যারা থিয়েটার করে এসেছে এবং করছে এখনো, তাদেরও তো একটা প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়। তো যে কোনো শিল্প একটা প্রশিক্ষণ না থাকলে কিন্তু, না হলে ওই নিজেকে ভেঙে, আমরা তো একটা সময় একটা চরিত্র করছি, সেখান থেকে আরেকটা চরিত্র করতে যাই। এই যে একটা চরিত্র আমি ঢোকালাম আমার সিস্টেমে, মানসিকভাবে অ্যাকসেপ্ট করলাম, করে গেলাম, পরের ক্যারেক্টারটা ওই একইভাবে প্লে করব, কিন্তু সেটা তো শিল্পীর উত্তরণ হয় না, শিল্পের উত্তরণ হয় না। সেখান থেকে ভেঙে নতুন চরিত্রকে নতুন ভাবে দর্শকের সামনে ফেলে দাও, যাতে দর্শকও ভাবে যে আরে একে তো এরকম আগে কখনো দেখিনি, এটা তো একদম অন্যরকম লাগছে। যেমন আমার কুসুমের মীনাক্ষী চরিত্রটা, আমাকে এরকম চরিত্রে কেউ কখনো দেখেনি, খুবই পজিটিভ চরিত্রে দেখেছে, শান্ত সুন্দর একটা চুপচাপ একটা ভালো মানুষ, এরকম টাইপের চরিত্রে দেখেছে। এরকম একটা বদমাইশি করছে, তাও আবার লোকে হাসছেও সেই বদমাইশিতে। তো এটা তো অবভিয়াসলি আমি আমার প্রশিক্ষণকে মানে হ্যাটস অফ, মানে আমি বলবো যে আমি শিখতে পেরেছি। এইটা যে দর্শকের ভালো লেগেছে, আমি করতে পেরেছি, এটাতেই আমার কনফিডেন্সটা এসেছে যে আমি এতদিন ধরে যে প্র্যাকটিসটা করেছিলাম, এটা তার প্রতিফলন। আর ফ্লোরে প্রতিদিন মানে আমার একটা ভালো যেটা ছিল যে প্রথম প্রজেক্ট থেকে সিরিয়ালের ক্ষেত্রে বা ছবির কাজের ক্ষেত্রে আমি খুব ভালো ভালো সিনিয়রের সাথে কাজ করেছি প্রত্যেকটা জায়গায়। এছাড়া তো অগন্তি শর্ট ফিল্ম আছে, আকাশ অ্যাটের কাজ আছে অনেক, মানে সেগুলো আমি বলতে গেলে তোমার এপিসোড বিশাল লম্বা হয়ে যাবে। অন্যদি যখন সিরিয়াল করছো এবং আস্তে আস্তে একটু জনপ্রিয়তা হচ্ছে, বিয়েটা কখন হয় সেটা একটু বলো। যে তুমি বিয়ে তো সিরিয়ালে আসার আগেই হয়ে গেছে। ও তুমি? হ্যাঁ, আমার মাস্টার্স কমপ্লিট করতে করতেই বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে জাস্ট কমপ্লিট হয়েছে, বিয়ে হয়ে গেছে। তারপর তুমি ধারাবাহিক তো পরে, মানে বিবাহিত অবস্থাতেই শুরু ধারাবাহিক। তখন একদম শ্বশুরবাড়ি থেকেই শুটিং? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রেম লাভ ম্যারেজ? না, ঠিক লাভ ম্যারেজ নয়, অ্যাকচুয়ালি আমার পারিবারিক সূত্রে আলাপ হয় ওনার সাথে, তারপর আলাপ পরিচয়, খুব বেশি দিনের আলাপ পরিচয় বলবো না, খুব তাড়াতাড়ি আর কি বিয়ে হয়ে যায়। সেটা কি ইন্ডাস্ট্রির মানুষ বোধহয়? একদমই না, তো দুজন একদম অন্য প্রফেশন। হ্যাঁ, উনি একদমই টেকনিক্যাল, মানে উনি একজন ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। আচ্ছা, তো প্রফেশনটা সম্পূর্ণ আলাদা। তবে হ্যাঁ, ওনার শিল্পের মননটা ডেফিনেটলি আছে আমার হাজবেন্ডের, কারণ উনি খুব ভালো লেখেন এবং লেখা, গান, নিজে ছোট ছোট মানে বরাবরই দেখতাম ওরা নোটবুকে লিখতো, স্ক্রিবল করতো। পরবর্তী সময়ে সেটা একটু পুশ করাতে বেশ বইও লিখেছেন, অনুগল্প 3টে বইও আছে, 3বার বই পরপর 3টে বইমেলায় বেরিয়েছে। তো লাস্ট কয়েক বছর নিজের কাজের চাপে করতে পারেনি। তো এখন আবার যদি করে, রিটায়ারমেন্টের পরে যদি করে, এখন দেখা যাক। বাট হ্যাঁ, খুব ভালো লেখেন, খুবই ভালো লেখে। তো দীর্ঘদিনের দাম্পত্য তাহলে? হ্যাঁ, অনেক দিনের দাম্পত্য, অনেক বছর হয়ে গেছে। কেমন কাটছে?
দাম্পত্য বেশি দিন হয়ে গেলে যেমন কাটে, জ্বালামুখী রয়েছে বিষয়টা। কিন্তু এখন আর কি হয় জানো তো, মানে ওই সবাই তো দেখবে তুমি একই বাড়িতে থাকতে থাকতে সবার একটা কমফর্ট জোন তৈরি হয়। তোমার বাবা মার সাথে ঝগড়া হলেও তুমি কমফোর্টেবল, ঝগড়াটা করে আনন্দ। তোমার রুমমেট যার সাথে তুমি একটা বাড়ি ভাড়া নিয়ে আছো তার সাথেও তোমার ঝগড়া থাকবে, কিন্তু সেই কিন্তু তোমার কমফর্ট জোন। ঠিক আছে, তো সেই কমফর্ট জোন, সেই আন্ডারস্ট্যান্ডিং, বন্ধুত্ব, সেটাই হচ্ছে আসল জীবন। কারণ বিয়ে, সম্পর্ক, প্রেম যেটাই বলো, প্রেম তো একটা, আমি বলি ইলিউশন, যে ইলিউশনটায় মানুষ থাকতে ভালোবাসে, মানুষকে ভালো রাখে। আসল হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। তুমি শ্বশুর বাড়ি থেকে যখন যাতায়াত করছো এবং একটা নতুন প্রফেশনে আসছো, প্লাস একটা নতুন জীবন, সেক্ষেত্রে তাদের কতটা পারিবারিকভাবে কতটা সাহায্য ছিল? দেখো, আমার প্রথম থেকেই আমার শাশুড়ি এবং ননদ আলাদা বাড়িতে থাকতেন, কাছাকাছিই থাকতেন, আর আমরা দুজন আলাদা, মানে কাছাকাছি এরিয়ার মধ্যে, গড়িয়ার মধ্যে। সুতরাং সেই যে দৈনন্দিন জীবনের ঘাত প্রতিঘাত, ওটা কখনো হয়নি। আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে ছিলাম। হ্যাঁ, অসুবিধা তো হয়েছে, কারণ আমার প্রফেশনের যে স্কেডিউলটা, সেই স্কেডিউলটা, যে টাইমটা লাগে বা যে অনিশ্চয়তাটা আছে, যে এই তখন যেটা বললাম না, যে হঠাৎ করে সকাল 8টায় চলে গেছি, সারা রাত শুটিং হচ্ছে, তো সেটা ওর কাছে একটু অদ্ভুত লাগতো। তারপর দেখছি সবাই করছে, আর তখন আমি একদমই নতুন, বলার মতো কোনো জায়গা ছিল না। এখন তো বলতে পারি যে না, আমি করব না নাইট, আমাকে আগে থেকে বলে দিতে হবে আমার বাড়িতে। হ্যাঁ, বাড়িতে এখন আমার অসুবিধা বলতে আমার ছানাপোনাদের অসুবিধা হয় একটু, তো বা আউটডোর বা নাইট থাকলে এখন আগে থেকে জানাতে বলা, সেটা তো একটা জায়গা তৈরি হওয়ার পরে আসে। শুরুতেই তো ওই বলার জায়গাগুলো তৈরি হয় না, কারণ ইন্ডাস্ট্রিতে ওই ক্রেডিবিলিটি প্রমাণ করার একটা বিষয়, একটা ব্যাপার রয়েছে, সময় লাগে, সেটা খুব সহজে আসে না। হাজবেন্ডের সাপোর্ট তো পুরোপুরি পেয়েছো? একদম পেয়েছি। আমার মাও ভীষণ সাপোর্ট করেন। আমার মা ব্যক্তিগতভাবে খুবই সাপোর্ট করেছেন। অনেক সময় যখন আমি শুরুর দিকে কাজ শুরু করেছি, তখন আমার মা এসে থাকতেন, বিকজ আমি তখন ন্যাচারালি বাড়ির দিকটাও সামলানো, কিভাবে সামলানো, তখন মানুষ হিসেবে, একটি মেয়ে হিসেবে, তো নারী হিসেবে অভিজ্ঞতাও খুব কম, যে দুটো ব্যালেন্স করার, তো পারতামই না, হয়তো অঘরে ঘুমোচ্ছি, হয়তো উঠিও নি। তো সেক্ষেত্রে আমার বাড়িতে যারা দিদিরা কাজ করেন, একজন 15 বছর, একজন 10 বছর, তো তাদের সাপোর্ট আছে। আমি তাদের দুজনকেই, মানে একজন রান্না করেন, একজন সারাদিন থাকেন, তো তাদের বিশাল সাপোর্ট আছে। তারা আমার স্কেডিউলের সাথে তারা মানে আমার থেকে বেশি অ্যাডজাস্ট করে, বেশি মানিয়ে নেয়। তো একটু বলা যে এই যে নিজেদের মধ্যে একটা সময়, সেটা কিভাবে কাটানো হয়, মানে ঘুরতে কি যেতে পারো? আমি মানে লাস্ট বোধহয় আমি আমার হাজবেন্ড ঘুরতে গেছি, তোমায় বলছি 2020-তে। তার কারণ তখন আমাদের একটা ছানা ছিল, তারপরে 4টে, সবই তো রেস্কিউ করা। তো ছানাদের ছেড়ে একসঙ্গে যাওয়া খুব সমস্যা, কারণ ওই কোনো ডোমেস্টিক হেল্প, মানে যে মাসিরা আমাদের বাড়িতে দিদিরা কাজ করেন, কেউই 4টেকে নি, 4টেকে ওরে বাবা পারবো না, যদি মারামারি করে, কারণ মারামারি করে। তো আমরা অল্টারনেটলি যাই। ও খুব একটা বেরোয় না, আমি একটু বেশি বাইরে ঘুরতে, মানে ও একটু ঘরকুনো, আর আমি একটু বারমুখী। আমার একটু বন্ধুদের সাথে ঘুরতে যেতে লাগে, আমার বন্ধুদের সাথে সিনেমা দেখতে যেতে লাগে, একটু কফি খেতে যেতে লাগে, এগুলো আমার একটু বেশি আছে। ও আবার একটু বাড়িতে বসে টিভিতে সিনেমা দেখা, গল্পের বই পড়া, লেখালেখি করা, বা নিজের অফিসিয়াল কাজকর্ম করা, বাড়িতে থাকতে বেশি কমফোর্টেবল। ওকে একটু মানে বেশিক্ষণের জন্য ঘুরতে নিয়ে গেলে, আরে তোমার শেষ হয় না, শপিং করতে গেলে কখন শেষ হবে, বাড়ি যাব কখন, একটু এরকম। সুতরাং ওগুলো মানিয়ে গুছিয়ে। আচ্ছা, যখন নেগেটিভ চরিত্র তোমায় দেখে, কি রিঅ্যাকশন থাকে হাজবেন্ডের? ভালো, অ্যাপ্রিশিয়েটই করে। আমার মাও অ্যাপ্রিশিয়েট করেন। আমার ফ্যামিলির মানে সিনিয়র যারা সিটিজেন, তারা প্রত্যেকে অ্যাপ্রিশিয়েট করে। মানে ওই যে মানে যে হাসতে হাসতেই বলছে, বাবা কি দুষ্টুমি করছিস তুই, কিন্তু সেটার মধ্যে অ্যাপ্রিসিয়েশন আছে, ক্রিটিসিজম কম। আমরা তো পর্দায় মা হিসেবে দেখেছি, বাস্তবে? বাস্তবে আমি মা হিসেবে কেমন? আমি মা হিসেবে স্ট্রিক্ট মা। না, ডেফিনেটলি, মানে আমার একজন আত্মজা বলি তাকে আমি, মানে আমার গড ডটার বলতে পারো, আমার বান্ধবীর মেয়ে, সে আমার কাছে মানুষ হয়েছে, একই ফ্ল্যাটে থাকি আমরা এত বছর। ওকে অ্যাডপ্ট করে নিয়ে আসে আমার বান্ধবী মিশনারিজ অফ চ্যারিটি থেকে 2007-এ আমাদের জীবনে আসে,
এবং দুইবারই মিলিয়ে মানুষ। প্রথম 5 বছর প্র্যাকটিক্যালি আমার কাছে থাকতো, রাত্রে ওর বাবা মা অফিস থেকে ফিরে ওকে ঘুমন্ত অবস্থায় বাড়ি নিয়ে যেত। ছুটির দিনে শুক্র শনি রবি প্র্যাকটিক্যালি আমার বাড়িতে। এখনো মানে ও যখন তখন, এখন তো বড় হয়ে গেছে, কলেজে পড়ছে, ঢুকেছে কলেজে সবে, তো সে আমার কাছে, আমি বন্ধু, মা মা আর আমি হচ্ছি বন্ধু মা। মানে তোমার কি ছোটবেলার বান্ধবী নাকি ফ্ল্যাটে? ফ্ল্যাটে আচ্ছা, আলাপ। ফ্ল্যাট থেকে বেশ দারুণ সম্পর্ক। হ্যাঁ, মানে হয় না, বিয়ের পরে আমি এলাম, আরেকটা পরিবারের সাথে আলাপ হলো, তারপরে দেখলাম যে ওনারা অ্যাডপ্ট করছেন, তো কিন্তু বিষয়টা অদ্ভুত ভাবে মানে এই ইকুয়েশনটা আমি কাউকে বোঝাতে পারিনি, মানে কেউ কখনো সেভাবে জিজ্ঞাসাও করেনি, তুমি জিজ্ঞাসা করলে ভালো হয়েছে, কারণ এটা কাউকে বলা হয়নি, মানে যেখানেই বলা হয়েছে আমার কলিগদের বলেছি, কখনো জিজ্ঞাসা করেছে, বা যারা আমাকে চেনে জানে, তো শরণ্যার এক্সিস্টেন্স সবাই জানে, কারণ আমার কাজ শুরু করা শরণ্যা অলরেডি এক্সিস্টিং ইন মাই লাইফ। আমার বড় হওয়া, শরণ্যার বড় হওয়া প্যারালালি হওয়া, মানে ব্যক্তি অনন্যা থেকে অভিনেত্রী অনন্যা হয়ে ওঠা শরণ্যা দেওয়ান থেকে দেখেছে। মেয়ে একদমই আমার মেয়ে, আমার বান্ধবী, এখন বান্ধবী বলবো কারণ ও সবকিছু আমার সাথে শেয়ার করে, আমাকে লিটারালি জেনজি লিটারালি জ্ঞান দেয় যে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, এটাকে, এটা মানে ও সাইকোলজি নিয়ে পড়ছে, খুব পছন্দের সাবজেক্ট সাইকোলজি। তো আমি ওকে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে এইটা না এরকম বললো, এটা না, এটা না এইভাবে বলে, এটার মানে হচ্ছে এটা, মানে ও সাইকোলজিক্যালি ব্যাখ্যা করে, অনেক কিছু শিখি। আমার জেনজিদের খুব ভালো লাগে, খুবই ভালো লাগে জেনজিদের, আমার অনেক কিছু জানা যায়, অনেক কিছু। আমি তো টেকনোলজিক্যালি পুরো ডিসেবলড বলতে পারো, আমি কিচ্ছু পারি না, আমি ইনস্টাগ্রামটাও ভালো করে হ্যান্ডেল করতে পারি না, আমার ফিড ও ক্লিন করে ও বসে বসে। অরুণাদি, তুমি তো মা হয়েই গেছো, আমি ওকে মানুষ করা, তো তবুও কখনো নিজের একদম মানে বায়োলজিক্যাল মায়ের সেই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে হয়েছে, প্রথমের দিকে নিশ্চয়ই মনে হয়েছে, কিন্তু যখন শরণ্যা এলো, শরণ্যা আসার পরে এতটাই আমাদের জীবন জুড়ে শরণ্যা ছিল, আছে আজও, ওকে বড় করতে গিয়ে আমি বুঝলাম, তখন যখন ওকে বড় করা হচ্ছে তখন আমাকে এরকমও বলা হয়েছে যে মানে আমার ভেতরে যে মাতৃত্বটা দেখেছিলেন শরণ্যার কে যেখান থেকে নিয়ে আসা হয়, তারা সিস্টার্সরা ওখানকার মিশনারিজ অফ চ্যারিটি, যেটা তোমরা জানো, মাদার টেরেসা, মাদার হাউস, তো বলছে যে তোমাকে আমরা একটা বাচ্চা এক্ষুনি দিতে চাই, এক্ষুনি দিতে চাই। তো তখন আমার মনে হয়েছিল যে না, আমি একটু অপেক্ষা করি, কারণ শরণ্যা ওয়াজ ভেরি পজেসিভ, আর কিন্তু কাউকে না নিয়ে আসবে না, আমাকে মামাই বলে ডাকে। তো সেই করতে করতে কয়েকটা বছর চলে গেল, আর তারপরে সত্যি কথা বলতে শরণ্যাকে মানুষ করার পরে না অদ্ভুতভাবে আমি এত বেশি মানসিকভাবে পরিপূর্ণ হয়ে গেছিলাম যে ওই নিজের পরের ওই বোধটা আর থাকলো না। মানে আমি আজও বলছি তোমাকে, এটা কি করে জিনিসটা বিলুপ্ত হলো আমি ঠিক বুঝতে পারছি, মানে নিজের আর অন্যের বাচ্চা মানুষ করলাম, এই দুটোর বিভেদটা আমার কাছে না, আমি জানি না এটা বোধহয় আমার প্রবলেম কিনা আমি জানি না, দর্শকরা কি মনে করবেন আমি সেটাও জানি না, আমার কোথাও গিয়ে না ওই যে বিভেদটা আর নেই, মানে বলে মনে হয়নি না, আমার সত্যি মনে হয়নি যে আলাদা করে আমার নিজের আরেকটা সন্তান থাকা দরকার, বা আলাদা করে নিজের একটা কেউ থাকবে, ওইটার অনুভূতিটাই নেই আমার মধ্যে। আর তারপরে তো ন্যাচারালি আমার সারমেয় বাচ্চা, 4 পেয়ে বাচ্চাদের মাতৃত্বের সাথে তুমি পুরোপুরি একদম আমি ফুলফিলড, এবং এখন আমার কাছে এটাই মনে হয় যে আমার মাতৃত্বর যতটা ক্ষমতা আছে অ্যাজ আ মাদার, অনন্যা মা হিসেবে অনন্যার যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা আমি আরো 10,000 বাচ্চার মধ্যে দেব। আমার 4 পেয়ে আরো 10,000 বাচ্চা, আমি একটি মানুষ বাচ্চাকে মানুষ করতে গোটা জীবনটা আমার যা কিছু আছে আমার সামর্থ্য, সেটা ইনভেস্ট তো অনেকেই করছেন, আমি না হয় নাই করলাম, মানে আমার এই ক্ষমতাটা আরেকটু বেশি ব্যবহৃত হোক না, ক্ষতি কি? পুরো পরিবার, তোমার হাজবেন্ড, সবাই তোমার এই মাতৃত্বটাকেও বোধহয় না ক্রিটিসিজম হয়েছে, হয়েছে পরিবারেই হয়েছে, মানে আমার হাজবেন্ডের দিক থেকে হয়নি, আমার মায়ের দিক থেকে হয়নি, কিন্তু এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা যেটা বলি সবাই প্রশ্ন করেছে, কেন নয়, কেন নয়, কেন নয়, কেন চাইল্ডলেস থাকবে, কেন থাকবে, মানে আমি আই বেগ টু ডিফার, বাট আমি কখনো বলিনি যে তাদের মতামতকে আমি কখনো ডিসমিস করিনি, যে বলিনি যে না তুমি ভুল,
আমি শুধু এটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এটার বাইরেও জীবন হয়, অন্যভাবেও ভাবা যায়। তো আমি অন্যভাবে ভেবেছি, এবং ভেবে কিন্তু আমি বেশ ভালো আছি, আমি সত্যি বলবো ভালো আছি। আমি বোঝানোটা তাদেরকে এবং নিজের সঙ্গে লড়া, জোর করে কাউকে কিচ্ছু বোঝাইনি, আমি শুধু বলেছি যে সময় বলে দেবে। সেটা কি তোমার কাছে খানিকটা মানসিক ভাবে অসুবিধা করেছে? হ্যাঁ, নিশ্চয়ই করেছে। অনেক সময় হয়েছে যে বারবারই একই প্রশ্ন আসতো বলে অনেক ফ্যামিলি ফাংশন আমি অ্যাভয়েড করতাম। কেন মা হচ্ছে না? হ্যাঁ, আমি এটা বোঝাতেই পারছি না যে আমার কোনো ইচ্ছা নেই আর। আমাকে এটাও শুনতে হয়েছে কেন পরের বাচ্চাটাকে মানুষ করছো, খুব ভালো, নিজেরও একটা কিছু করো। আমি এটাই বোঝাতে পারছি না যে আমার সেই ডিজায়ারটাই ফুলফিলড হয়ে গেছে, ইট ইজ ডান, মানে একটা হোল জিনিসটা কমপ্লিট। এবার আমি অন্য কিছু করতে চাই। ও বড় হয়ে যাচ্ছে, ও বড় হয়ে গেছে, স্বাবলম্বী হয়ে যাচ্ছে। এবার ওই যে বললাম, আমার খুব ইচ্ছা আছে আমি নিজের একটা শেল্টার করব যেখানে প্রচুর পথ শিশু থাকবে। হ্যাঁ, এটা দারুণ। আমি জানি না পারবো কিনা, বাট কারণ সেই আর্থিক ক্ষমতা আমার নেই। আমি বিশ্বাস করি আর্থিক ক্ষমতার থেকেও মন থেকে চাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু সেই রাস্তাটা পাচ্ছি না। যদি দর্শক বন্ধুরা কেউ বলে সেরকম কোনো রাস্তা, এরকম একটা জায়গা নিয়ে একটা বড় সড়ো মানে মোটামুটি একটা কিছু পরিসরে কিছু করতে পারার কোনো বুদ্ধি থাকে, কোনো আইডিয়া থাকে, প্লিজ আমাকে একটু যেন জানায়। কারণ এটা আমার জীবনের শেষ ইচ্ছে বলতে পারো। এটা করে এটা না করে আমি পৃথিবী থেকে যেতে চাই না। নিশ্চয়ই করতে পারবে, কিন্তু হাজবেন্ডের সাপোর্ট থাকাটা বোধহয় ভীষণ হ্যাঁ হ্যাঁ, ও চাই, ও এটাতে মানে এটা কিন্তু আমার সঙ্গে থাকতে থাকতেই হয়েছে। ও যে ভীষণ পেট লাভার ছিল তা কিন্তু নয়। তো এটা আমার ছিল একটু ছোটবেলায়, বিড়াল বাচ্চা তুলে বাড়িতে এনেছি, লুকিয়ে প্যাকিং একটা কার্টুন বক্সে রেখেছি, বাবার কাছে বকা খেয়েছি, মায়ের কাছে বকা খেয়েছি, বেড়াল পুষেছি, সেই বেড়াল নিয়ে অনেক কাণ্ড হয়েছে। বেড়াল পোষা নিয়ে, তখন বেড়াল মানে ছোট সাইজের কুকুর, আমি না কুকুরে ভয় পেতাম। আমি ভীষণ ভয় পেতাম কুকুরে, সেই আমি এখন ডগ লাভার, পেট লাভার, এখন ভয়কে জয় হয়ে গেছে একদম। তো অরুণাদি, কুসুম চলছে তাই তো, আমরা মীনাক্ষীকে দেখছি, রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, কিন্তু তবুও দেখছি তো, এটা কিন্তু একটা ভালো লাগে। কিন্তু মীনাক্ষী যখন ওই পান্তাকে নিয়ে ওরকম অসভ্যতা করেছে, দর্শক ভেবেছে আমি বোধহয় মানে কোনো জন্তুই পছন্দ করি না এরকম একটা মানুষ। অনন্যা কিন্তু একদম নয়। তো মীনাক্ষীর ওপর তো রাগ অভিমান সবটাই হচ্ছে, কিন্তু ভালোবাসা পাচ্ছে সমানভাবে। প্রচন্ড, খুব ভালোবাসা পাচ্ছি, মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল এই চরিত্রটা আমাকে করতে দেওয়ার জন্য। আমি আমার মানে প্রোডাকশন হাউসকে, মানে অ্যাক্রোপলিসকে অসংখ্য ধন্যবাদ, জি বাংলাকে ধন্যবাদ যে এরকম একটা চরিত্রে তারা চেয়েছেন আমাকে। আর এটা ভেবেও ভালো লাগছে যে আমি কাজটা করতে পারছি, যেটা সকলে ভালো লাগছে। মানে অবভিয়াসলি এত ভালোবাসা পেয়েছে মানে তো সাকসেসফুল চরিত্রটা। এরকম একটা চরিত্রকে অনেকেই বলছেন এরকম চরিত্র টিভির পর্দায় দেখেনি, যে ক্যামেরা ডেকে কথা বলা, এবং এই যে মানে হ্যাঁ ডেফিনেটলি প্রতিদিন কাজটা করতে গিয়ে যখন সিনগুলো আসতো, আমার যেটা থাকতো যে নিত্য নতুন ভাবে বলার প্রচেষ্টা, তো সেটা ইম্প্রোভাইজ করার জন্য ডেফিনেটলি ফ্লোরে আমাদের ডিরেক্টর এবং আমি রীতিমতো আজকে আমি এভাবে বলবো না, তখন লক্ষণদা ডিরেক্ট করছিলেন, শুরুর দিকটার কথা বলছি, যখন আমাদের ক্যারেক্টার ধরার পর্যায়টা থাকে, সবাইকে সব ক্যারেক্টার ধরানোর একটা ক্যারেক্টার স্ট্রাকচার তৈরি করার ব্যাপার থাকে। তো সেই স্ট্রাকচারটা তৈরি করার সময় আমি আর লক্ষণদা লিটারালি ব্রেনস্টর্ম করেছি, আমি আজকে এভাবে করবো, আজকে রোজ এরকম ভাবে করছি, আজকে একটু না অন্যভাবে করি। লক্ষণদা না খুব ওপেন মাইন্ডেড এই বিষয়ে, মানে আমি রিয়েলি থ্যাঙ্কফুল লক্ষণদা আমাকে অ্যালাউ করতো। এবং করার পরে যখন প্রতিক্রিয়াটা আসতো, যেটাতে দর্শকরা সত্যিই খুবই মানে প্রম্পট প্রতিক্রিয়াটায়, এটা খুব ভালো লেগেছে। ওদের ওই মানে ফ্যান পেজ থেকে আমি ওদের মানে যে প্রতিক্রিয়াগুলো দেখে আমার মনে হতো আচ্ছা ভালো লেগেছে, তার মানে তো এটাকে আমি আরো এরকম ভাবে করবো। বাহ, একদম এই জার্নি তোমার চলুক, এবং তুমি যে ইচ্ছের কথা জানালে সেটা অবশ্যই তোমার পূরণ হোক। খুব ভালো থাকো অনন্যাদি, এবং শেষে তোমার দর্শকদের তুমিও খুব ভালো থাকো, আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, কুসুম দেখবেন। আশা করব আগামী দিনে আরো অন্য ধরনের আরো ভ্যারাইটিস চরিত্র করে আপনাদের সবার মন জয় করতে পারবো। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।